তারেক রহমান, আপনি যে গণভবনকে উদ্বোধন করতে গেলেন জাদুঘর হিসাবে, এইটা ৩২ ভাঙ্গার থেকে এর কি কোনো পার্থক্য আছে? আপনাকে কি সব জানিয়ে দিতে হবে আমাদের কাছে যে আপনি শেখ হাসিনাকে কত ঘৃণা করেন, আওয়ামী লীগকে কত ঘৃণা করেন? সেটা তো আমরা অতীতেও দেখেছি। আমরা ২০০৪ সালের ২১শে আগস্ট দেখেছি আপনি শেখ হাসিনাকে কত ঘৃণা করেন। সেটা আমাদের দেখা হয়ে গেছে না? তারপরে এখন আপনাকে আবার দেখিয়ে দিতে হবে প্রধানমন্ত্রী হয়েও? তাহলে আপনি মানুষকে এমন পিকচার দেন কেন যে আপনি এখন আর ঘৃণা করেন না, আপনি এখন ভালো হয়ে গেছেন, আপনি এখন হাফ শার্ট পরেন, আপনি সহনশীলতা চান? আপনার যারা সমর্থক আছে তারা এসব কথা বলে কেন যে আপনি জাতি গঠন করবেন? আপনি বলেছিলেন ক্ষমতায় আসার আগে যে এই দেশ হবে সবার। আপনি ক্ষমতা গ্রহণ করলেন ২০২৪-এর জঙ্গি উত্থানে যারা জড়িত ছিল আপনারা সহ, তাদের মধ্যে একটা অভ্যন্তরীণ নির্বাচনের মাধ্যমে। তারেক রহমান, কোন দেশের অর্ধেক মানুষের সমর্থন নিয়ে গণভবনকে জাদুঘরে রূপান্তর করার মতো কাজ করা যায়? কোন দেশের অর্ধেক মানুষের সমর্থন নিয়ে বাকি অর্ধেক মানুষের সমর্থন না থাকলে ৩২ নম্বর ভেঙে ফেলা যায়? সবাই তো জানে, সারা বাংলাদেশের মানুষ জানে যে ৩২ নম্বর ভাঙ্গা হয়েছে মূলত আপনার নির্দেশে, এটাই তারা জানে। সামনে ছিল সাইবার সন্ত্রাসীরা, পিনাকি ইলিয়াস, আর আর যোগান দিয়েছে রাষ্ট্রের সন্ত্রাসীরা তখনকার, সজীব ভুঁইয়া, সিটি কর্পোরেশন। কিন্তু সবাই এটাই বিশ্বাস করে, অন্তত বাংলাদেশের শেখ হাসিনার সমর্থকরা, আওয়ামী লীগের সমর্থকরা, মুক্তিযুদ্ধের পক্ষের মূলধারার মানুষরা এটাই বিশ্বাস করে যে তারেক রহমানের সমর্থন নিয়ে কিন্তু ৩২ নম্বর ভাঙ্গা হয়েছে তারেক রহমানের সাহসে। আপনি যে এই সাহসগুলো দেন, এটা কি আপনি বুঝে টুঝে দিচ্ছেন? তো বাংলাদেশে আপনি অ্যানিহিলেশনের রাজনীতি করছেন ২০২৪-এর ২১শে আগস্ট। আপনি কি সেটা হজম করতে পেরেছিলেন? আপনি এটা বলতে পারবেন আওয়ামী লীগ কখনো কোনো জায়গায় আপনার আব্বার কোনো ভাস্কর্য, কোনো অফিস আদালত কোথাও আক্রমণ করেছে? কখনো করেছিল? আপনাকে প্রতিহিংসা করে আওয়ামী লীগ কোনো কাজ করেছে? হ্যাঁ, আপনি বিদেশে ছিলেন, আসতে দেয় নাই তারা, আপনি আসতেনও না, আসতে পারতেনও না তখন। সেখানে কতটা প্রতিহিংসা ছিল, কতটা রাজনৈতিক মোকাবেলা ছিল? আপনি তো প্রতিটা প্রতিহিংসা আপনি কিন্তু যোগ দিচ্ছেন। আপনার একটু রাষ্ট্রনায়ক হওয়া উচিত ছিল না প্রধানমন্ত্রী হওয়ার পর? যেটা ঠিক আছে, গণভবনকে তোমরা বানিয়েছ, আমার সমর্থন আছে, কিন্তু আমি অন্তত দেখা দেব না সেইখানে। এই কাজটা আপনি করতে পারতেন না আপনার ভবিষ্যতের জন্য? আপনি যদি এই গণভবনকে আপনি গিয়ে ইউনূসের সাথে দাঁড়িয়ে আনন্দ করে সেখানে জাদুঘর বানান, তা আপনি অ্যানিহিলেশন শুরু করেন, ইউনূস যেটা শুরু করেছিল, আপনি সব আওয়ামী লীগকে মেরে ফেলার চেষ্টা করেন। পারবেন? যদি আপনি সব আওয়ামী লীগকে মেরে ফেলতে না পারেন, তখন তারা আপনাকে মেরে ফেলবে, কারণ আপনি তো মারামারির রাজনীতিতেই আছেন এখন পর্যন্ত, আছেন না? ২১শে আগস্ট আপনি মারতে পারেননি। শেখ হাসিনা বদান্যতা প্রতিশোধ নেয় নাই, আইন আদালতে গেছে, এখন আইন আদালত আপনাকে বের করে দিয়েছে জোর করে, যেহেতু ২০২৪-এর জঙ্গি উত্থানে আমরা হেরে গেছি। আপনার কি ধারণা আমরা এরকম চিরজীবন হেরেই যাব? এগুলো একটু ভবিষ্যৎটা চিন্তা করবেন না ভাই? হ্যাঁ ভাইয়া, তারেক ভাইয়া, আপনারা আসলে এতটা বিবেচনাহীন কিভাবে হন? বাংলাদেশে আমি সবসময় বলে এসেছি যে তারেক রহমানের দল আওয়ামী লীগ তারা একটা দ্বিদলীয় ব্যবস্থা কায়েম করুক, কিন্তু আপনি যা কায়েম করছেন, আপনি তো ২০২৪ কোয়ালিশনের সব সদস্যকে, অর্থাৎ আপনি বিএনপি, জামাত, এনসিপি সবাইকে অ্যান্টি আওয়ামী লীগের একটা প্ল্যাটফর্মে নিয়ে যাচ্ছেন আপনি এগুলা করে করে। গণভবনে কি হয়েছিল আপনি দেখেন নাই? কিভাবে শেখ হাসিনাকে অপমান করা হয়েছে গণভবনে? গণভবন ধ্বংস, বঙ্গবন্ধুর ভাস্কর্য ধ্বংস, মুক্তিযুদ্ধের সব চেহারা ধ্বংস, সব চিহ্ন ধ্বংস। সেগুলো তো ভাই এক সূত্রে গাঁথা। সেগুলোতে আপনি বড় প্রপোনেন্ট হয়ে যাচ্ছেন, আবার আপনারা দাবি করেন ৭১-এর মুক্তিযুদ্ধের শক্তি, আপনার আব্বা স্বাধীনতার ঘোষক। কোন স্বাধীনতার ঘোষকের ছেলে এইভাবে মুক্তিযুদ্ধের সব স্মৃতি চিহ্ন গুড়িয়ে দেওয়া সমর্থন করে? আপনি যেভাবে সমর্থন করে যাচ্ছেন, করে?
করে কিনা তারেক রহমান আমাকে একটু বলেন, করে? আপনি মুক্তিযুদ্ধের স্মৃতি ছিন্ন মুছে ফেলাকে সমর্থন করবেন, 32 নাম্বার গুঁড়িয়ে দেওয়ার কাজ করবেন, আপনি আপনি গণভবনকে গিয়ে উদ্বোধন করবেন, তারপরে আপনি এই ভবিষ্যতের কোনো কনসিকুয়েন্স আপনি ফেস করবেন না, এত কনফিডেন্ট আপনার আছে? সে কনফিডেন্ট থাকার সুযোগ ছিল যদি দেশকে শেখ হাসিনা যেভাবে এগিয়ে নিচ্ছিল সেভাবে যদি আপনি একটু এগিয়ে নিতে পারতেন। করতে পেরেছেন কিছু? আপনার তো লজ্জা হওয়া উচিত প্রধানমন্ত্রী হিসাবে। আপনি এত সুন্দর সুন্দর কিছু করেন বিভিন্ন জায়গায়, কিন্তু আপনার দেশের ইকোনমির কি অবস্থা? মানুষের জীবনের যে সুখ স্বাচ্ছন্দ্য আনার কথা সেটার কি অবস্থা? লোডশেডিং এর কি অবস্থা? হ্যাঁ, রান্নার গ্যাসের কি অবস্থা? তেলের দাম বাড়িয়েছেন চালাকি করে, এখন হয়তো গ্যাসের দাম বাড়িয়ে দিবেন। মানুষের কষ্ট হচ্ছে না? সে কষ্ট লাঘবের কোনো ইচ্ছা আপনার আছে নাকি? সে কষ্ট কি আপনি অনুভব করেন কিনা সেটা বলেন। আপনি দেখান যে আপনি অনেক অনুভব করেন। যেই সব রাজনৈতিক নেতারা মানুষের কষ্ট অনুভব করে তারা কিন্তু প্রতিহিংসা পরায়ণ হয় না। আপনি যে প্রতিহিংসা পরায়ণতা দেখাচ্ছেন, এইবার কিন্তু আওয়ামী লীগ আর কিন্তু ওই আগের মতো নরম পন্থায় যাবে না। 2024-এর জঙ্গি উত্থান স্পষ্ট করে দিয়েছে। শেখ হাসিনা 15-20 বছর, শেখ হাসিনা 25 বছর রাষ্ট্র চালিয়েছে, 25ই তো হবে, বা 25টা হোক, 16-17 বছর, তাই না? 16-21 বছর শেখ হাসিনা রাষ্ট্র চালিয়েছে। আপনি 6 মাসে যা দেখিয়ে দিচ্ছেন তারেক রহমান, শেখ হাসিনা কিন্তু আসছে। শেখ হাসিনার কর্মীদের আপনারা থামাতে পারবেন না। যেভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চিহ্ন মুছে দেওয়া হয়েছে, যেভাবে 32 নাম্বার ভাঙ্গা হয়েছে, যেভাবে গণভবনকে আপনি জাদুঘর তৈরি করেছেন, সেইভাবে কিন্তু এবার শেখ হাসিনার সৈনিকরা সবকিছু করবে। তাতে কি উড়ে যাবে কি উড়ে যাবে না সেইটাই দেখবেন শুধু, এবং সেটা সারা বাংলাদেশের মানুষ দেখবে। আপনারা কিন্তু সমঝোতার রাজনীতির একটা ক্ষেত্র অবশিষ্ট রাখেন নাই তারেক রহমান। আপনি 32 নাম্বার ভেঙেছেন, আপনি গণভবনে গিয়ে জাদুঘর উদ্বোধন করেছেন। এটার মাধ্যমে বাংলাদেশের সমঝোতার রাজনীতির সব কিন্তু আপনি সিলগালা করে দিলেন। আপনি দেখিয়ে দিলেন যে সমঝোতা হবে না, আওয়ামী লীগ নিধন চলবে। এখন দেখা যাক কে কাকে নিধন করে এই বাংলাদেশে শেষ করতে পারে। আমরা সেই নিধনের রাজনীতি দেখতে যাচ্ছি, এবং তার জন্য সম্পূর্ণরূপে তারেক রহমান আপনি কিন্তু দায়ী হবেন। জামাত ইসলামের আমির এবং বিরোধী দলীয় নেতা তিনি তার বাসভবনে একটা প্রদর্শনী আয়োজন করেছেন, যেখানে 1947 সাল থেকে 2024-এর আন্দোলন পর্যন্ত নানান কিছু ফুটিয়ে তোলা হয়েছে। বাট সেইখানে সবচেয়ে যেটা আলোচিত হয়েছে, সোশ্যাল মিডিয়া এবং পত্রপত্রিকাও নিউজ হয়েছে, যে বঙ্গবন্ধুর 7ই মার্চের স্বাধীনতার ঘোষণা তারা তুলে ধরেছেন, ফুটিয়ে তুলেছেন। এবং ইন্টারেস্টিং হলো এখানে যে জামাত ইসলামী তো বঙ্গবন্ধুকে স্বীকার করে না, বা তার অবদানকে স্বীকার করে না। তাদের যারা তাদের পৃষ্ঠপোষকতায় যারা চলে তারা বঙ্গবন্ধুর ছবি ভাঙে, ভাস্কর্য ভাঙে, ধানমন্ডি 32 ভাঙে, কিন্তু জামাত বঙ্গবন্ধুকে ফুটিয়ে তুলেছে। আবার অন্যদিকে স্বাধীনতার ঘোষক প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তারা ওখানে জায়গা দেয়নি। প্রদর্শনীতে জিয়াউর রহমানের কোনো অবস্থান নেই। এটা খুব আলোচনা হয়েছে সোশ্যাল মিডিয়া এবং পত্রপত্রিকায় নিউজ হয়েছে। আরেকটা বিষয় হলো 71 সালে জামাতের কি ভূমিকা ছিল, এইটা তারা সেখানে ফুটিয়ে তুলে নেই। মানে জামাতের এই বিষয়গুলো মানে আমরা কালকে আলোচনা করেছি আমাদের মতো করে। আপনার কাছ থেকে শুনতে চাই যে একটু কি দ্বিমুখিতা না, স্ববিরোধিতা না, বিষয়টা আসলে কোথায়? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন। দেখেন, যাদের 71-এ যাদের নেগেটিভ রুল ছিল তারা ওইখানে গেলে তারা পুষ্টাগত হবে, এটাই স্বাভাবিক। তারা সীমিত থাকবে, এটাই স্বাভাবিক। তো ওনারা এই এদিক ওদিক করতে গিয়ে সবসময় মনে রাখবেন অপরাধী তার কিছু সাক্ষী রেখে যায়। তো যে কারণে তারা শেখ মুজিবুর রহমান সাহেবকে স্বীকার করুন বা না করুন, 71-কে স্বীকার করুন বা না করুন, এই জিনিসগুলো আসে একদম, তারা তো মানে চরমভাবে চোখ বন্ধ করে থাকতে পারে না। তো ওইখান থেকে ওই ক্লুটা যে রেখে গেল, ওই ক্লু থেকেই কিন্তু
তাদের ওইখানে অনেক কিছুই মানে প্রশ্ন করলে উত্তর দিতে তারা বাউন্ড, বা এড়িয়ে গেলেও কারো দৃষ্টিগোচর হবে না, সেই জায়গায় তারা এই ধরনের কাজ করবে। স্বাধীনতাকে নিয়ে, স্বাধীনতায় তাদের কোন রুল ছিল নেগেটিভটা তো তারা বলতে পারছে না, এই জন্য তারা তাদের কোনো রুলই বলে নাই। তা এটা যখন আমি, আপনি, আরেকজন যখন একই কথা বলি আঙ্গুল তুলে, তখন তারা চুপ করে থাকে। এবং তারা তো এটা বলতে পারে না যে আমরা স্বাধীনতার পক্ষে ছিলাম। তারা কেউ কেউ বলে যে আমার বাবা মুক্তিযুদ্ধ করেছে এই প্রজন্মের, বা আমার দাদা করেছে, এইসব বলে, কিন্তু এগুলা যে ভুলভাল ব্যাখ্যা এটা তো সবাই আমরা জানি। তো সেই জন্য এখানে অবাক হওয়ার কিছু নাই। তারা ওই সময়টাকে তারা মিউচুয়াল করতে পারে না বলে তারা কিন্তু আপনার গণরায়ে, জুলাই সনদ বলে আপনার সংবিধানটাকে ছুঁড়ে ফেলতে চায়, বাতিল করতে চায়। কারণ ওই সংবিধান থাকলে ওই সংবিধান তাদের অস্তিত্বকে জানান দেয়। তো সেই কারণে তারা ওই অস্তিত্বকে বাদ দিয়ে শুধু জুলাইকে উত্থাপিত করে তারা একটা আইন কানুন, দেশ, রাষ্ট্র চালাতে চায়। সেইখানে এটা আপনিও জানেন, আমিও জানি, ৭১ বাদ দিয়ে তো কিছুই হওয়া সম্ভব না। এটা তারাও জানে, তারাও যে জানে না তা না, কিন্তু তারা যেহেতু তাদের ভূমিকা নাই, তাদের ভূমিকা ছিল নেগেটিভ ভূমিকা, গৌণ থাকলেও কোনো সমস্যা হতো না, না থাকলেও কোনো সমস্যা হতো না, কিন্তু নেগেটিভ ভূমিকা তাদের, এই কারণটার জন্যই আজকে এই এত তারা যুদ্ধের ভয় দেখায়, তারা দেশ কলাপসের ভয় দেখায়, তারা গণরায়কে না মেনে নিলে অনেক অনেক কিছু হবে, অনেক দূর পর্যন্ত যেতে হবে, এইসব ভয় দেখায়। তো এটা আমাদেরকে বুঝে নিয়ে আমাদের অত্যন্ত সচেতন থাকতে হবে এই জাতিগোষ্ঠীকে, এবং সচেতন থেকে তাদের প্রতিবাদ করে আমাদের অস্তিত্বটাকে টিকিয়ে রাখতে হবে। ৭১ ছাড়া যেমন দেশ না, ঠিক ৭১-এর পরে আরো যা যা হয়েছে, ৭১-এর আগে আরো যা যা হয়েছে, সবই কিন্তু অন্তর্ভুক্ত থাকবে। সেখানে ৯০ও থাকবে, সেখানে ২৪ও থাকবে, সেখানে জুলাইও থাকবে, সেখানে ডিসেম্বরও থাকবে, সবকিছুই থাকবে। আমরা কোনো কিছু বাদ দিতে চাই না, কিন্তু তারা কিছু কিছু জায়গায় খুব এম্বারাস ফিল করে, খুব তারা মানে লজ্জা ফিল করে বলেই এই কাজগুলো তারা করে। আর বঙ্গবন্ধুকে রাখা কিন্তু সাথে জিয়াউর রহমানকে অস্বীকার করা, এটা আপনার কি মনে হয়, এটা কি কৌশল তাদের? সেটা তারা একদিকে ওটা করতে গিয়ে এদিকে হয়তো বা তারা ভুলেই গেছে, অথবা তারা সুকৌশলে আরেকটা আপনার ওই যে তারা যে একটা দাঙ্গা বাঁধাবে, দাঙ্গা বাঁধানোর একটা রাস্তাকে তারা ক্লুটা রেখে গেল, এটাও হতে পারে। তো তাদের কি বলা না বলাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণাও যেমন বন্ধ হয়ে যাবে না, এটাও যেমন শেষ করা যাবে না, তার যুদ্ধ, তার অবদান এই রাষ্ট্রের জন্য, তার রাষ্ট্র পরিচালনায় যে অবদান এই রাষ্ট্রের জন্য, এগুলো কোনো কিছুকেই ছোট করে দেখার কোনো অবস্থা নাই। আমি শুধু এটুকু বলবো, যারা শহীদ জিয়াউর রহমানকে ছোট করতে চায় তারা প্রকারান্তরে নিজেকেই ছোট করে, এই জাতিকে ছোট করে, এই দেশটাকে ছোট করে। অবশ্যই তারা এই দেশটাকে এখন পর্যন্ত ধারণ করতে পারে নাই, তারা দখল করতে চায়, ধারণ করতে চায় না। ধারণ করতে চাইলে আমাদের কোনো দুঃখ থাকতো না। যদি তারা সত্যিকার ধারণ করতো, তাহলে তারা তাদের এক্সকিউজের পাশাপাশি এটাই আমি বলতে চাচ্ছি যে যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ছোট করতে চায়, প্রকারান্তরে তারা জাতিকে ছোট করে, দেশকে ছোট করে এবং নিজেকেই ছোট করে। এটাই আমার। পরশুর আগের দিন, মানে দুদিন আগে জামাতের আমি বলেছেন যে প্রয়োজন হলে আমরা এখন সরকার পতনের আন্দোলনে নামবো, আপনারা দেশ চালাইতে না পারলে চলে যান, আমরা জুলাই সনদের অধীনে এই দেশ পরিচালনা করবো। ৬ মাস হয়নি এখন সরকারের, কয়েকদিন বাকি আছে। এই সময়েই সরকার পতনের আন্দোলন বিরোধী দলের, আবার তো আমরা শুনি যে একটা সমঝোতার সংসদও চলে। বিষয়টা আসলে কি, মানে এর মধ্যে থেকে কি আরো কিছু? আসলে তাদের কার্যকলাপ আপনি প্রথম থেকে তাদের
এই জামাতে ইসলামীর কার্যকলাপ, তারা যা বলে তা করে না, আর যা করে তা বলে না, এবং তারা সব সময়ের জন্য ডাবল স্ট্যান্ডার্ড মেনটেন করে। মানুষ হয়তো কিছু সময়ের জন্য মেঠো বক্তৃতা এক ধরনের মেনটেন করে, তারা সবকিছুতে, তারা সামনাসামনি দেখা হলে মনে হয় তাদের মতো ভালো আর কেউ নাই, তাদের মতো ভালো চাওয়ার মতো মানুষ আর কেউ নাই। তারা সংসদে একরকম কথা বলে, আমরা সব সময় আপনাদের পাশে আছি, থাকবো, যাতে এই সংসদ ভালোভাবে চলে আমরা দেখবো। আবার ঠিক ওই মুহূর্তে বাইরে যারা থাকে তারা বলে এই করবে সেই করবে, তারা সরকার চালাতে দিবে না, দেশ চালাতে দিবে না। এই কথাগুলোতে আসলে মানে এত দিনের নষ্ট হয়ে যাওয়া গণতন্ত্রটা যখন একটা লাইনে আসছিল, একটা পথে আসছিল, তখন যদি এই ধরনের কথা বলে, তারা এই দেশের কতটুকু গণতন্ত্র চায়, তারা এই দেশটা ভালো থাকুক কতটুকু চায়, এটা নিয়ে আমাদের সন্দেহ আছে, এবং আমরা মনে করি সাধারণ জনগণেরও সন্দেহ আছে। এই প্রসঙ্গে সবশেষ ইস্যু যেটা আমার, সেটা হলো যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে দেখা করতে হাটাজারি যাচ্ছেন। আজকে অলরেডি থাকার কথা সেখানে। সোশ্যাল মিডিয়া এবং কোথাও কোথাও এই আলাপও আছে যে জামাত ইসলামীকে মোকাবেলার জন্য সরকার হেফাজতকে কাছে টানতে চায়। আসলে কি ব্যাপারটা এরকম? দেখেন, জামাত ইসলামীকে মোকাবেলার জন্য হেফাজতকে কাছে টানতে চায়, এটা মনে হয় ঠিক না। তারেক রহমান সাহেব বলেছিলেন, আপনার মনে আছে, যে ইলেকশনের পরেই যারা আমাকে ভোট দিয়েছেন, যারা আমাকে ভোট দেন নাই, এবং যারা ভোট দিতেও যান নাই, আমি সবার প্রধানমন্ত্রী, আমি সবার জন্য কাজ করব। তো সেইখানে হেফাজতে ইসলাম একটা বড় সংগঠন, রাজনৈতিক সংগঠন না হলেও একটা ইসলামিক, সত্যিকার অর্থে ইসলামিক সংগঠন হিসেবে অনেক বড়। তাদের সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন ভাবে কওমি মাদ্রাসাগুলো আছে, হ্যাঁ, যেখানে মানে মেইনলি শিক্ষায় শিক্ষিত করে, চেষ্টা করে গরিবের বাচ্চাদেরকে। তো তারা তো আসলে মানে জামাত ইসলামের মতো না। জামাত ইসলাম যেমন ইসলাম নাম দিয়ে অনইসলামিক কাজগুলো করে কখনো তারা বেহেশত দুজকের টিকিট বিক্রি করে, তারা তাদের সঙ্গে গেলে বেহেশতে যাওয়া যাবে বলে। এগুলো তো ইসলাম কখনোই বলে নাই। ইসলাম কখনোই বলে নাই আপনি অনেক ভালো লোক, আমি অনেক ভালো লোক, কিন্তু আমি সত্যিকার অর্থে বেহেশতে যেতে পারবো কিনা, আমি কোনো মনের অজান্তে বা জানতে কোনো অপরাধ করেছি যে অপরাধ ক্ষমার অযোগ্য কিনা, সেটা আমি হয়তো জানি, হয়তো জানি না, যেটা সৃষ্টিকর্তা জানেন। তো সেইটা আমার বেহেশত দুজকটা ডিপেন্ড করে সৃষ্টিকর্তার উপর। কিন্তু তারা এটা বুঝায় তাদের সঙ্গে চললে, যেটা ইসলামে একদমই নিষেধ, তাদের সাথে চললে বেহেশতে যাওয়া যাবে, এই কথাটা তারা অহরহ বলে। তারা বেহেশতের দুজকের টিকিট সেল করে, এই কথাগুলো বলে, ভোট দিলেই বেহেশতে যাওয়া যাবে, তাদেরকে ভোট দিলেই। তো এইটা কিন্তু হেফাজত করে না, হেফাজত এরকম ভুলভাল ব্যাখ্যা দেয় না। যে কারণে আমরা মনে করি যে ইসলাম বলতে যদি কিছু বোঝায়, যে ইসলামিক সংগঠন, দল না, ইসলামিক ভাবে তারা ঐক্যবদ্ধ, আমরা হেফাজতকে বুঝি। তো এত বড় একজন রাষ্ট্রপ্রধানের কি কাজ, যেখানে বড় কোনো কিছু তাদেরকে দেখভাল করা, ছোট যারা তাদেরকে দেখভাল করে বড়র সাথে মিলিয়ে দেওয়া, অথবা রাষ্ট্র তাদেরকে আলাদা তদারকি করা, এই কাজগুলোই তো রাষ্ট্রপ্রধানের প্রাথমিক দায়িত্ব। তো উনি প্রাথমিক দায়িত্ব পালন করতে গেছেন, আর কিছুই না। মনে করা ভিন্ন প্রসঙ্গে যাই, সেটা হলো আমি গতকাল থেকে দেখছি বাংলাদেশের নিউজ পেপার, আমি যদি নাম ধরে বলি, প্রথম আলো, আজকে দেখলাম যুগান্তর, গতকালকে বাংলা ট্রিবিউন, তারপরে মানব জমিন, সবাই নিউজ করছে যে শেখ হাসিনা 5ই আগস্টের যে বক্তব্য দিল্লি থেকে যে প্রেস কনফারেন্স, সেটার সূত্র ধরে নিউজ হচ্ছে যে বাংলাদেশ ভারত কি শেখ হাসিনা কেন্দ্রিক নতুন কোন টানাপোড়েনে পড়লো কিনা, ঢাকা দিল্লির মধ্যে নতুন কোন টানাপোড়েন তৈরি হলো কিনা। আপনার কি মনে হয় ইস্যুটাতে, ইউনূস আমলে আপনি জানেন যে দিল্লির সাথে আমাদের সম্পর্ক খুব খারাপ ছিল, এখন নির্বাচিত সরকারের সময়ে সেও কি কোন টানাপোড়েনের ইঙ্গিত, যেটা পত্রপত্রিকা, মেইনস্ট্রিম পত্রপত্রিকা বিশ্লেষণ করছে? আমার কাছে এটার সঙ্গে টানাপোড়েনের কোনো সম্পর্ক মনে হয় না, এই কারণে যে রাজনীতি একটা অন্যরকম জিনিস এবং কূটনীতি একটা অন্যরকম জিনিস, যদিও রিলেটেড রাজনীতি এবং কূটনীতি। আমি এটাকে, সৈনিক চালটাকে আমি কখনোই মন্ত্রী বা রাজার চাল মনে করি না, যে এতে রাজা কুপকাত হয়ে যাবে। গুটি আপনার যতগুলো থাকা সবগুলোই ঠিক আছে, কোনোটাই খোয়া যায় নাই,
সৈনিকের মতো চালাচালি হবে, এটাই স্বাভাবিক। মানে আমি একটু বুঝতে চাই মনিয়াপা, যেমন দিল্লি তো পরিষ্কার করে দিয়েছে, আনুষ্ঠানিকভাবে পরিষ্কার করে দিয়েছে যে তারা নিজেরা শেখ হাসিনাকে ফেরত দিবে না, বাংলাদেশ সরকার যেভাবে প্রত্যার্পণ চায় সেভাবে দিবে না। শেখ হাসিনা এর আগে বিভিন্ন ইন্টারভিউতে বলেছেন তিনি আসতে চান, এবার নিজ মুখে বললেন যে তিনি আসবেন এবং ডিসেম্বরের মধ্যে আসবেন। আপনি কি মনে করেন যে তিনি আসলে সত্যিকার আসবেন বাংলাদেশে? আমি আপাতত এটা মনে করি না, কারণ আমি শেখ হাসিনাকে এত বোকা মনে করি না। আপনার খেয়াল করেন, যখন ৭৫-এ তার বাবার বা পরিবারের দুর্ঘটনা ঘটলো, উনি প্রায় ৬ বছর দেশান্তরী ছিলেন। তারপরে উনি কিন্তু চ্যালেঞ্জ দিয়ে আসেন নাই, উনি আসার ইচ্ছা প্রকাশ করেছেন এবং সেই সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামল ছিল। উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনাকে বহুদলীয় গণতন্ত্রের একজন প্রবক্তা হিসেবে গণতন্ত্রটা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করুক বলেই উনাকে আসার জন্য ওয়েলকাম করেছিলেন, বলেই উনি আসতে পেরেছিলেন। তো আজকে যেটা, সেই দিন কিন্তু উনার কোনো এলিগেশন ছিল না, উনার নামে কোনো মামলা ছিল না, উনার নামে কোনো হুলিয়া ছিল না। আজকে যেটা আছে, তার নামে হুলিয়া আছে, তার মার্ডার কেসের মামলায় তার ফাঁসি আছে, তার যাবজ্জীবন আছে। তো এই এতগুলো আপনার শাস্তিকে মাথায় নিয়ে কোনো আলোচনা ছাড়া একজন রাষ্ট্রপ্রধান হুট করে দেশে ঢুকে পড়বে, এটা আমি এত কাঁচা বিশ্বাস করতে চাই। আপনার সংলাপ ভীষণ কাঁচা। আপনাদের মধ্যে কি কোনো আলোচনা হওয়ার কোনো সম্ভাবনা আছে, যেহেতু দুইটাই বড় শক্তি, আওয়ামী লীগ এবং বিএনপি, আপনি কি কোনো সম্ভাবনা দেখেন ভবিষ্যতে যে দুই পক্ষের মধ্যে, শক্তিশালী দুই পক্ষের মধ্যে কোনো আলোচনা হতে পারে? ভবিষ্যতের কথাই বলবে। ভবিষ্যতের, এখন যেহেতু রাজনীতিটা নিষেধাজ্ঞা দেওয়া আছে, এটা আইনের অধীনে আছে, আইন কি বলে আগে দেখি, তারপরে তাদের সাথে কথা বলতে গেলে তো অবশ্যই আপনার ওই নিষেধাজ্ঞাটা তুলে নিতে হবে, নইলে একটা সরকার কখনোই পারে না ইল্লিগ্যাল কোনো কিছুকে জানান দিয়ে কথা বলতে। জি, আমার সবশেষ প্রসঙ্গ সেটা হলো, আপনারা একটা সমালোচনার মুখে আছেন, যদি নিরপেক্ষভাবে বলি, সমালোচনা হলো আওয়ামী লীগ সরকারের সময় আওয়ামী লীগ আদালতের কাঁধে বন্দুক রেখে জনাব তারেক রহমানের বক্তব্য মিডিয়ায় প্রচার করতে দিত না। তখন আপনারাও সোচ্চার ছিলেন, অনেকেই আমরা যারা সমালোচনা করতাম সোশ্যাল মিডিয়ার কথা, মেইন স্ট্রিম মিডিয়া আমরা পারিনি, আমাদের হাত পা বাধা ছিল, মেইন স্ট্রিম মিডিয়া আমরা কোনোভাবেই তারেক রহমানের বক্তব্য প্রচার করতে পারিনি। এখন এসে একই দোষে যদি আপনাদেরকে দোষী করি যে আপনারাও আদালতের ঘাড়ে বন্দুক রেখে শেখ হাসিনা বক্তব্য প্রচার করতে দিচ্ছেন না, তাহলে পার্থক্যটা কোথায় রইল? আমাদের সময় বিএনপি কিন্তু আপনার নিষিদ্ধ কোনো দল ছিল না, স্থগিত কোনো দল ছিল না। তো এটার সাথে ওটা কিন্তু যায় না। আমাদের নেতাকে জবরদস্তি করে বিদেশ পাঠানো হয়েছিল, সেইখানে আমাদের নেতা সেইখানে ভার্চুয়ালি কথা বলতে চেয়েছেন এবং বলেছেন। দুই একটা টেলিভিশন যখন তাকে দেখিয়েছিলেন, সেই টিভি গুলো বন্ধ করে দেওয়া হয়েছিল এবং সেই আপনার প্রেস মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়াকে এত ভয়ভীতি দেখানো হয়েছিল যে তারা দেখাতেন না আমাদের নেতার বক্তব্যকে বা কোনো অনুষ্ঠানকে। বাট এখন তো ওনাদের এম্বার্গো আছে, এটা বিচার বিভাগ কর্তৃক, আইন বিভাগ কর্তৃক এম্বার্গো আছে। এই এম্বার্গোর মধ্যে তো আপনার এটা পড়ে না যে এম্বার্গোর যিনি মেইন চালিকা শক্তি উনি ভাষণ দিবেন আর এটা আপনার টেলিভিশন পত্রিকায় দেখানো যাবে। আপনি নিজেও বুঝছেন এখানে কোনো গণতন্ত্রের মিনিমাম ব্যত্যয় ঘটে নাই, কিন্তু সেই দিন কিন্তু গণতন্ত্রকে ধ্বংস করে উনি কিন্তু সবকিছু বন্ধ করে দিয়েছেন। আপনারা আওয়ামী লীগের ভোট নিয়েছেন, আগে বলেছেন নির্বাহী আদেশে কোন রাজনৈতিক দলকে নিষেধাজ্ঞা দেওয়ার আপনারা পক্ষে না, কিন্তু এখন আবার সেটার পক্ষে আপনি যেটাকে যদি সাফাই বলা হয় তাহলে সেটা বলছেন। আমরা একটা কথা বলি আপনাকে, আমরা এখানে কোনো হস্তক্ষেপ করি নাই। বিচার বিভাগের মতো করেই কাজ করছে এবং এই নিষেধাজ্ঞা দিয়েছে ইন্টারিম সরকার। বলতে পারেন যে ক্ষমতার অপব্যবহার করে মাননীয় প্রধানমন্ত্রী এটা বাতিল করতে পারত, সেটা হতো ক্ষমতার অপব্যবহার। উনি তো ক্ষমতার অপব্যবহার করবেন না, যে কারণে উনি বাতিল করেন না। সেটা আমরা আপনার বিচার বিভাগ দিয়েই দেখি না, আমরা কিছুদিন ধৈর্য ধরি, এতে রাষ্ট্র তো একটু ঠান্ডা থাকবে।
আমরা আসলে কিছুদিন গণতন্ত্রকে মিনিমাম পুক্ত করার জন্য অন্তত পক্ষে আতুর ঘর থেকে তো বের হতে হবে।